আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে হচ্ছে হাইডার দ্বিতীয় নম্বর ক্লাস বহির্গঠন। তো বহির্গঠনের প্রথমে মনে রাখতে হবে হাইডার প্রধানত তিনটি অংশে ভাগ করা হয়। হ্যাঁ, একটা হলো হাইপোস্টাম, একটা দেহকাণ্ড, আর একটা হলো পদতল বা অধঃচক্তি। এটা মনে রাখতে হবে যে কয়টা অংশে হাইডারকে ভাগ করা হয়। এটা এমসিকিউ হিসেবে আসতে পারে। হাইপোস্টাম এটা কিন্তু অনেকবার আসছে। দেখো, রাজশাহী বোর্ডে আসছে 23 সাল কয়ের জন্য, যে হাইপোস্টাম কাকে বলে, কয়ের। হ্যাঁ, আর অ্যাডমিশনে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি 23 সাল হাইপোস্টাম থেকে আসছে। বুঝছো? তাহলে হাইপোস্টামটা সম্পূর্ণটা মনে রাখতে হবে। হ্যাঁ, হাইপোস্টাম দেখতে কেমন, মোচাকার ধরনের হয়। হ্যাঁ, তারপরে এর চূড়ায় হলো মুখ ছিদ্র থাকে। তাহলে এটা হলো যেহেতু অ্যাডমিশনও আসছে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হাইপোস্টাম নামকরণটা কেন হলো সেটাও একটু আমরা জানি। হ্যাঁ, কেন নাম হাইপোস্টাম হয়েছে? হাইপোস্টাম নামকরণের মেন কারণ হলো যে হাইপোস্টাম কথাটা আসলে দেখো হাইপো যোগ স্টম থেকে নতুন করে কই গেল। তাহলে হাইপোস্টাম কথাটা, হাইপোস্টাম, এই যে হাইপো মানে তো আমরা জানি হাইপো মানে নিচে, হাইপো মানে নিচে, আর স্টোমা মানে হলো মুখ, স্টোমা মানে মুখ। কেন নাম হাইপোস্টাম হলো? কারণ হাইডার মুখটা সবসময় নিচের দিক হয়ে থাকে। যে কোনো একটা গাছ, ধরো এটা একটা গাছ, গাছের ডালে ধরো হাইডার আছে, তো হাইডার সিস্টেম হলো সে এরকম নিম্নমুখী হয়ে ঝুলতে থাকে। তাহলে যেহেতু হাইডার বেশিরভাগ সময় তার মুখটা নিম্নমুখী হয়ে থাকে, সেজন্য এর নাম হচ্ছে হাইপোস্টাম। বুঝতে পেরেছ? এটা হলো হাইপোস্টাম নামকরণ হওয়ার কারণ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে হাইপোস্টামের ক্ষেত্রে কি বলছে? এটি দেহের মুক্ত প্রান্তে অবস্থিত, দেখতে মোচাকার হয়, ছোট সংকোচন প্রসারণশীল, এর চূড়াতে বৃত্তাকার মুখ ছিদ্র অবস্থিত। এইটুকু হলো জ্ঞানমূলক কোশ্চেনের জন্য পড়তে হবে। হ্যাঁ, এরপরে দেখো এখান থেকে অনেক অনেক এমসিকিউ আসছে। যেমন হাইডার কোর্সিকা কয়টা থাকে? কোর্সিকা কয়টা থাকে? এটা হলো জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটিতে 20 সালে আসছে। জগন্নাথ ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটিতে 20 সালে আসছে যে হাইডার কোর্সিকা কয়টা। তাহলে 6 থেকে 10টা, এটা মনে রাখতে হবে। 6 থেকে 10টা। তুমি যখন হাইডার কোর্সিকা আসবা তখন 6 থেকে 10টা, 6টা গুলো হবে। কিন্তু তুমি যদি 10টার জায়গায় 11টা আঁকো তাহলে ভুল, কারণ ওর তো অতগুলো নাই, কারণ অতগুলো কেন আঁকবা? বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে হলো যে এখানে একটা কথা আছে, দেখো যে টিউমারের মতো নেমাটোসিস ব্যাটারি থাকে কোর্সিকাতে। তো নেমাটোসিস ব্যাটারি এটা অন্য বইয়ে আছে। হ্যাঁ, মাজেদা আর বইয়ে বলা আছে, এখানেও আছে নেমাটোসিস ব্যাটারির কথা আছে, কিন্তু হলো নেমাটোসিস ব্যাটারি জিনিসটা কি এটা নাই, এটা অন্য বই আছে। অন্য বই কি আছে? কিন্তু জিনিসটা হলো যে নেমাটোসিস ব্যাটারি জিনিসটা কি সেটা নাই। হ্যাঁ, বই ব্যাখ্যা না, অন্য বই বলা হচ্ছে যে এক একটা নেমাটোসিস ব্যাটারিতে 10 থেকে 12টা নিউরোসাইট কোষ থাকে। নিউরোসাইট কোষ। তাহলে নেমাটোসিস ব্যাটারিতে কয়টা নিউরোসাইট কোষ থাকে এটা মনে রাখবো, 10 থেকে 12টা লিখে নিতে পারো, কারণ এটা অন্য বই আছে। অন্য বই যেহেতু আছে সেহেতু তো পরীক্ষা দিতেই পারে। তাহলে 10 থেকে 12টি নিউরোসাইট কোষ থাকে নেমাটোসিস ব্যাটারিতে। ঠিক আছে, তারা হলো যে ব্যাটারির মতো কাজ করে, বিদ্যুৎ এর মতো আর কি, যে শিকার ধরার সময় বিদ্যুতের মতো শক দেওয়ার মতো কাজ করে, এই জন্য এর নাম হলো নেমাটোসিস ব্যাটারি। এরপরে দেখো মুকুল সম্পর্কে আছে, যে হাইডার কোন সময় মুকুল হয়। এটা হলো জগন্নাথ ইউনিভার্সিটিতে 20 সালে আসছে। হ্যাঁ, যে মুকুল হয় হচ্ছে কোন সময়, যে গ্রীষ্মকাল, এটা মনে রাখতে হবে। এরপরে কাজের এখান থেকে হাইডার মুকুলোদ্গম হাইডার অন্যতম অযৌন জনন প্রক্রিয়া। মুকুলোদ্গম হলো অযৌন জনন প্রক্রিয়া। এটা হলো মেডিকেল অ্যাডমিশন 95 সালে আসছিল, 95 সালে, অনেক আগে। হ্যাঁ, এরপরে দেখো জননাঙ্গ, হাইডার জননাঙ্গ হিমন্ত এবং শীতকালে দেহকাণ্ডের উপরের অর্ধাংশে এক বা একাধিক শুক্রাশয় থাকে আর নিম্নাশয় থাকে ডিম্বাশয়। তো কোন সময় হাইডার যৌন জনন হয় বা জননাঙ্গ তৈরি হয়? যখন জননাঙ্গ তৈরি হয় তখনই যৌন জনন হয়। তো
কোন সময় হয় যদি বলে তাহলে বলবো হেমন্ত আর শীতকালে। এটা কিন্তু অনেকবার আসছে। এটা হলো ঢাকা ইউনিভার্সিটিতে 22 সালে আসছে, জগন্নাথ ইউনিভার্সিটিতে। শীতকাল বাদে অন্য সময় হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাট থাকে। হেমন্ত আর শীতকাল ছাড়া হাইড্রার জননাঙ্গ দিকে থাকেই না, জননাঙ্গ থাকে না। যখন ওদের জনগণন করার দরকার তখন জননাঙ্গ থাকে, অন্য সময় ওটা খুলে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ ওদের হচ্ছে যে আমাদের তো এরকম না, তাই না? যে এখন তোমরা যেহেতু বিয়ে করতে না, তাহলে এখন জননাঙ্গ নাই, যখন করবা তখন জননাঙ্গ তৈরি হবে, এরকম যদি সিস্টেম হতো তাহলে বিপদ হয়ে যেত, তাই না? তো হচ্ছে যে হাইডার আবার এই সিস্টেম, যখন সে জনগণন করবে অনুকূল পরিবেশ হেমন্ত আর শীতকাল, তখন জনগণন তার তৈরি হবে এবং তখন জনন ক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো এই দুই কালটা মনে রাখতে পারো। হাসি মনে রাখতে মনে রাখবে, জনগণন হয় হাসি। হাসিতে কি হয় দেখো, হাতে হেমন্তকাল, শীতে শীতকাল। হাসি মনে রাখলে, হাসি মনে রাখলে মনে থাকবে, হাসি মানে জনগণন করে হাসি খুশি আর কি, হাসি। তাহলে এই দুই কালটা মনে রাখতে পারবা। তাহলে এটাও কিন্তু অনেকবার আসছে। এবার দেখো পাদচাকতি, হাইডার যে নিচের দিকের যে অংশ, হ্যাঁ, এটা একটুখানি প্রসারিত অবস্থায় থাকে। যে দেহবানের নিম্নলিখিত অবস্থা গোল ও চাপা অংশটি পাদচাকতি বা পদতল। এর কাজ মনে রাখতে হবে, কাজটা আসছে হলো রাজশাহী ইউনিভার্সিটি 19 সালে এর কাজ, এবং এর কাজ আসছে মেডিকেল অ্যাডমিশন 20 সালে এর কাজ সম্পর্কে। তাহলে এদের কাজ কি? এদের এই চাকতি বুদবুদ সৃষ্টি করে প্রাণীকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। তারপরে চাকতির ক্ষণপথ গঠনকারী কোষের সাহায্যে গ্লাইডিং চলন সম্পন্ন করে। গ্লাইডিং চলন, গ্লাইডিং মানে পিচ্ছিল, পিছলা পদার্থ ক্ষরণ করে এবং পিছলায় পিছলায় হাইডা আগাতে পারে। গ্লাইডিং চলন সামনে আছে, ওখানে বিস্তারিত আলোচনা করবো। তো এই ছবিটাও কিন্তু পরীক্ষায় আসতে হবে, আঁকতে হবে আর কি। হ্যাঁ, এটা বাড়ির কাজ দিয়ে দিই, তাহলে কাজটা প্লাস্টিকটা আগানো যাবে। পারবে না? ছবিটা ছবি কি কঠিন? তাহলে এটা বাড়ির কাজ, বাড়ির কাজ কিন্তু করে না নিয়ে আসলে 5 টাকা জরিমানা। হ্যাঁ, তাহলে এই বাড়ির কাজ করে নিয়ে আসবে গাছের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। এই ডিপ্লোপ্লাস্টিক প্রাণী কাকে বলে? এটা আসছিল ময়মনসিংহ বোর্ড 22 সালে, সিলেট বোর্ড 23 সালে। ডিপ্লোপ্লাস্টিক প্রাণী কাকে বলে? ময়মনসিংহ বোর্ড 22 সাল আর সিলেট বোর্ড 23 সালে আসছিল। ডিপ্লোপ্লাস্টিক মানে কি? যাদের যেসব প্রাণীর দুইটা স্তর, তাই না? ওই যে অ্যাক্টোডার্মিস আর অ্যান্ডোডার্মিস, তাই না? সেটা হলো ডিপ্লোপ্লাস্টিক। এটা তো সোজা। আর এরপরে হচ্ছে দুই স্তরের মাঝে মেসোগ্লিয়া থাকে। মেসো মানে মাঝে, আর গ্লিয়া মানে কি? আকার। মাঝখানে একটা সমস্যা থাকে, বলো। এই যে অ্যাক্টোডার্ম আর অ্যান্ডোডার্ম থাকে, বলছে পূর্ণাঙ্গ প্রাণীতে স্তর দুটি যতক্ষণ এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসে পরিণত হয়। জিনিসটা কি তাই বলবো? আচ্ছা দেখো, যে যখন সে ভ্রূণী অবস্থা, তখন তার দুইটা স্তর মনে করো এটা একটা স্তর ভ্রূণী অবস্থায়, এটা একটা স্তর তার। হ্যাঁ, এটা ভ্রূণী অবস্থায়, এখানে আরেকটা স্তর। ভ্রূণী অবস্থায় সব কোষ কিন্তু সেম দেখতে, কোনো কোষে কোনো ভিন্নতা নাই। আর মাঝে আছে হলো মেসোগ্লিয়া, মাঝে আছে মনে করো মেসোগ্লিয়া। এটা হলো ভ্রূণী অবস্থা। ভ্রূণী অবস্থায় কিন্তু এদের নাম অ্যাক্টোডার্ম হয় আর অ্যানোডার্ম হয়। এদেরকে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস বলা যাবে না। হ্যাঁ, একটা নাম হলো অ্যাক্টোডার্ম আর আরেকটা নাম হলো অ্যান্ডোডার্ম। এদেরকে কিন্তু তুমি অ্যাক্টোডার্মিস গ্যাস্ট্রোডার্মিস বলতে পারবে না। ভ্রূণী অবস্থায় এদেরকে কিন্তু বলতে হবে সবসময় অ্যাক্টোডার্ম অ্যান্ডোডার্ম। কিন্তু যখন পূর্ণাঙ্গ প্রাণী হয়ে যাবে তখন কিন্তু তাদেরকে আবার অ্যাক্টোডার্ম অ্যান্ডোডার্ম বলা যাবে না। কেন বলা যাবে না? দেখো, যখন পূর্ণাঙ্গ প্রাণী হয়ে যায়, ধর এটা পূর্ণাঙ্গ প্রাণী হয়ে গেছে, পূর্ণাঙ্গ প্রাণীতে এই ধর পূর্ণাঙ্গ প্রাণীতে যে অ্যাক্টোডার্ম যেটা, সেটার নাম হলো অ্যাক্টোডার্মিস হয়ে গেল। কেন হয়ে গেল? হ্যাঁ, হ্যাঁ, দেখো, যেটা অ্যাক্টোডার্ম সেটা পূর্ণাঙ্গ অবস্থায় অ্যাক্টোডার্মিস হয়। অ্যাক্টোডার্মিস হয়ে যায়। হ্যাঁ, মানে বহিত্বক। সেটা এটা বাইরের দিকে ত্বক, আর এটা হয়ে যায় বহিত্বক। বহিত্বকের মধ্যে বিভিন্ন ধরনের কোষ থাকে, 7 ধরনের কোষ থাকে। কিন্তু যখন অ্যাক্টোডার্ম থাকে সব কোষ একটাই কোষ, সব কোষ সেম, একই রকম দেখতে।
আর এপিডার্মিস যখন হয় তখন ওর মধ্যে 7 ধরনের কোষ তৈরি হয়ে যায়, তখন বহিত্বক। আর এক্টোডার্মিস এপিডার্মিস হচ্ছে বাইরেরটা, বাইরে, হ্যাঁ, আর গ্যাস্ট্রোডার্মিস ভিতরেরটা। গ্যাস্ট্রোডার্মিস হলো ভিতরেরটা। তাহলে হ্যাঁ, এবার দেখো এরপর এইখানে যে কোষটা থাকে তার নাম হলো গ্যাস্ট্রোডার্মিস। কেন হয়? এই কোষগুলাই তো আসলে গ্যাস্ট্রোডার্ম, মানে ওই যে ভিতরে সিলেন্ট্রন, তাই না? এই যে সিলেন্ট্রন তৈরিতে ভূমিকা রাখছে। গ্যাস্ট্রো মানে পরিপাক নালী, গ্যাস্ট্রো মানে কি? পরিপাক নালী। তাহলে যেহেতু সে পরিপাক নালী তৈরিতে ভূমিকা রাখছে তাই এর নাম গ্যাস্ট্রোডার্মিস। তাহলে এন্ডোডার্মিসের অপর নাম গ্যাস্ট্রোডার্মিস। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ডিপ্লোপ্লাস্টিক কাকে বলে লিখবা? এখানে দেখো মেসোগ্লিয়া, 2 স্তরের মধ্যে মেসোগ্লিয়া থাকে। এটা রাজশাহী ইউনিভার্সিটি 21 সালে আসছে। 2 স্তরের মধ্যে কি থাকে? মেসোগ্লিয়া। এটা রাজশাহী ইউনিভার্সিটি 21 সালে আসছে। হ্যাঁ, এটা জেলির মতো দেখতে, এটা মনে রাখবা। এবার হাইডের অন্তর্গঠন, এখান থেকে কোনো কোশ্চেন হয় না। এরপরে দেখো দেহপ্রাচীরের গঠন। হ্যাঁ, এরপরে হলো দেহপ্রাচীরের কোষের গঠন বৈশিষ্ট্য। তো এখানে ওই যে এক্টোডার্ম যে এপিডার্মিসে পরিণত হয় সেটা লেখা আছে। মাঝে মেসোগ্লিয়া, এই যে মাঝে মেসোগ্লিয়া, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন 95 সালে আসছে। 2 স্তরের মাঝে কি থাকে? মেসোগ্লিয়া। মেডিকেল অ্যাডমিশন, হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন 95 সালে আসছে। আচ্ছা, এখানে একটা ছবি দেখো আছে, যদি আঁকতে হবে না, লম্বচ্ছেদ করে। সিলেন্টেরন আছে, তাই না? এই সিলেন্টেরনের কিন্তু আরো ভিন্ন নাম আছে অন্য বই। এটা একটু এই বই লিখে নাও। অন্য বই যেটা আছে এই সিলেন্টেরন আছে না, সিলেন্টেরনের অন্য নামগুলো কি? সিলেন্টেরনের অন্য নাম কি? সিলেন্টেরন, সিলেন্টেরনের ভিন্ন নামগুলো কি? দেখো, সিলেন্টেরনের বাংলা অর্থ কি মনে আছে? সিল আর অ্যান্টেরন। সিল মানে হলো গহ্বর, সিল মানে হলো গহ্বর, আর অ্যান্টেরন মানে পরিপাক নালী। অ্যান্টেরন মানে পরিপাক নালী, অ্যান্টেরন মানে পরিপাক নালী। তার মানে সিলেন্টেরন মানে হলো যে সিল মানে গহ্বর, অ্যান্টেরন মানে পরিপাক নালী। তাহলে যে গহ্বরটা পরিপাক নালী হিসেবে কাজ করে তাকে বলা হয় সিলেন্টেরন। এবং সিলেন্টেরনের ভিন্ন নাম কি? যেমন ব্লাইন্ড গার্ড বলা হচ্ছে। সিলেন্টেরনের ভিন্ন নাম হলো ব্লাইন্ড গার্ড। কেন এরকম বলা হচ্ছে? বা অন্ধ অন্ধ, গার্ড মানে অন্ধ। হ্যাঁ, ও গার্ড মানে অন্ধ, সরি। হ্যাঁ, গার্ড মানে অন্ধ। তাহলে অন্ধ অন্ধ, ব্লাইন্ড গার্ড মানে অন্ধ অন্ধ কেন বলা হচ্ছে জানো? কারণ অন্ধ থাকে না কিন্তু তার অন্ধের মতো কাজ করে। হ্যাঁ, এখানে খেয়াল করো তো, এখানে মুখ ছিদ্র আছে পরিপাক নালীর, নিচের দিকে দেখো তো মুখ ছিদ্র আছে কি? না, নাই কিন্তু, তাই না? তাহলে এই নিচের দিকে এসে অন্ধ গলি, মানে যে অন্ধ গলি মানে যদি ওখানে কোনো দরজা টরজা না থাকে তাহলে অন্ধ না, তাই এটাকে নাম হচ্ছে ব্লাইন্ড গার্ড। তাহলে পরীক্ষায় যদি আসে অন্য বইয়ের হিসাবে যে সিলিন্ডারকে ব্লাইন্ড গার্ড বলা হয় কেন, তাহলে তখন তুমি লিখবে কি যে সিলেন্টেরন হাইডার একটা পরিপাক নালী, যেই পরিপাক নালীর একদিকে ছিদ্র আছে কিন্তু অপর দিকে ছিদ্র নাই। অপর দিকে ছিদ্র না থাকার কারণে এর নাম ব্লাইন্ড গার্ড। বা শেষ। বুঝতে পেরেছো? এটা ক্ষয়ের জন্য মনে রাখবে। এরপরে দেখো হাইডার পেশি আবরণী কোষ, এখানে একটা ছকে দেওয়া আছে কোষ সমূহ। তো এখানে হলো হাইডার পেশি আবরণী কোষ যেটা, সেটা কিন্তু 7টা কোষ। এটা ক্ষয়ের জন্য অনেক সময় পরীক্ষা আসে। হাইডার যে বহিত্বকের কোষসমূহের নাম, হাইডার বহিত্বকের বা এপিডার্মিসের কোষসমূহের নাম লিখো। তো এটা ধারাবাহিকভাবে লিখতে হবে যে হাইডার বহিত্বকের কোষসমূহের নাম। দেখো হাইডার বহিত্বকের কোষসমূহের নাম বা এপিডার্মিসের কোষসমূহের নাম, এটা মনে রাখা খুব সোজা। এপিডার্মিস বা বহিত্বক, এটার কোষগুলা তো কি কি আছে দেখো। এটা একটা মনে রাখার জন্য একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে হবে। পেশি আর ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে সবগুলো জেনে নিও। সম্পর্কে সবগুলো জেনে নিও। সবগুলো পেশি আবরণী ইন্টারস্টিশিয়াল
জেনে নিও, জেনে নিও। দেখো এটা একটা উপদেশ, আবার একই সাথে এটা ছন্দ। উপদেশ কেন? কারণ পরীক্ষায় কিন্তু এই দুইটাই সৃজনশীল হিসেবে আসে, পেশি আবরণী কোষ আর ইন্টারস্টিশিয়াল কোষ। তাই এখানে উপদেশ দেওয়া হচ্ছে পেশি আর ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে সবগুলো জেনে নিও। এখন দেখো এগুলাতে সবগুলার অন্য কোষগুলোর নাম হয় সম্পর্কে, সংবিধি বা স্নায়ু, যাই বলো সংবিধি ধরো, সবগুলো স্নায়ু কোষ, গুলো হলো গ্রন্থি কোষ, জেনে হলো জনন কোষ, নিয়ে হলো নিউরোসাইট। মিলল না? তাহলে এই ছন্দেরটা মনে রাখলে সাতটা যে বহিতকের যে 7 ধরনের কোষ আছে, এই ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবা না? খুবই সোজা, ক্ষয়ের জন্য আসলে লিখে দিবা। এখন যদি বলে যে অন্তত্বকের মানে এন্ডোডার্মিসের বা গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর নাম লেখো, তাহলে মনে রাখবা যে এপিডার্মিসে যে দুইটা কোষ আছে, মানে যেমন ধরো জনন কোষ আর নিউরোসাইট কোষ, এই কোষগুলা মানে মানে মোট 5টা। তো এখন ভিতরের দিকে জনন কোষ থাকলে কোনো লাভ আছে? ভিতরের দিকে জনন কোষ থাকলে তো যেমন আমাদের পেটের ভিতরে নাড়িভুঁড়ির মধ্যে যদি আমাদের জনন অঙ্গ থাকতো, তাহলে কি এটা দিয়ে জনন কাজ চালানো যাবে? যাবে না, তাহলে ওখানে রাখা যাবে না। তাহলে ভিতরের দিকে জনন কোষ থাকবে না, এটাই স্বাভাবিক। এটা এপিডার্মিস, তাই জনন কোষ ছিল, তাহলে এখানে বাদ যাবে কি? জনন কোষ বাদ। নিউরোসাইট কোষ শিকার ধরার কাজ করে, শিকার ধরার জন্য ভিতরের দিকে শিকার ধরার যন্ত্রপাতি থাকলে কাজ হবে? কাজ তো হবে না। কারো যদি পিস্তল পকেটেই থেকে যায়, বের না করে, তাহলে কি কোনো কাজ হবে? বাইরে তো থাকতে হবে, তাই কি না? তাহলে এই দুইটা জিনিস থাকে না, একটা হলো জনন কোষ আর নিউরোসাইট কোষ, এটা এমনি মনে রাখা যাবে না। তাহলে এই হলো ব্যাপার। পেশি আবরণী থাকে না। হ্যাঁ, পেশি আবরণী থাকে না বলতে পেশি আবরণীটা পুষ্টি কোষ হিসেবে থাকে, এটা পেশি আবরণী কোষ থাকে, পেশি আবরণী কোষটা পুষ্টি কোষ হিসেবে থাকে, বুঝছো? এই তাহলে এখানে দেখো পেশি আবরণী কোষ, প্রথমে পেশি আবরণী কোষটা সৃজনশীল হিসেবে কিন্তু ঢাকা বোর্ডে গয়ের জন্য আসছিল। পেশি আবরণী কোষ সৃজনশীল হিসেবে ঢাকা বোর্ডে গয়ের জন্য আসছিল। পেশি আবরণী কোষ, এটার গোটাটাই মুখস্থ করতে হবে। পেশি আবরণী কোষ, যেমন এখানে একটা দেখো পেশি আবরণী কোষের ছবি দেওয়া আছে, এই ছবিটা উদ্দীপক হিসেবে ছিল এবং এটাই কিন্তু বলছিল যে উদ্দীপকটি গঠন বর্ণনা করো, তখন এটা দিতে হবে, এই পেশি আবরণী কোষ গোটাটা দিতে হবে। এখানে যে ছবি আছে, ছবিটা পরীক্ষা যদিও আসে না, তবে অনেক সময় ছবিটা উদ্দীপক হিসেবে দিতে পারে। এই ছবিটা একটু বোঝার চেষ্টা করো, আমি একটু এঁকে দেখাচ্ছি। ছবিতে দেখো যে কোষ গহ্বরযুক্ত যে কোষগুলো আছে, এটাই হলো পেশি আবরণী কোষ। তো এই প্রতিটা পেশি আবরণী কোষের মাঝে মাঝে কিছু অন্য কোষগুলো থাকে, যেমন এখানে চিহ্নিত করা হয় যদিও এটা হলো সংবিধি কোষ। আবার দেখো 2 পেশি আবরণী কোষের মাঝে নিউরোসাইট কোষ, আবার দেখো 2 পেশি আবরণী কোষের মাঝে ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে পেশি আবরণী কোষের মাঝে মাঝে অন্যান্য বাকি কোষগুলো থাকে, পেশি আবরণী কোষের মাঝে মাঝে বাকি 6টা কোষ থাকে, বুঝতে পারছো? তো পরীক্ষা যদি আসে না, কিন্তু আমি একটু দেখাই, তোমরা হচ্ছে আঁকলে আঁকো বা বাসায় একটু প্র্যাকটিস করো কিভাবে আঁকবা। খুব সহজে এটা আঁকা যায়। এটা আঁকার জন্য এখানে বাদ করে দিয়েছে, কোনটা বাদ করেছি? ওই যে জনন কোষ, গ্রন্থি কোষ। হ্যাঁ, এখানে হচ্ছে জনন কোষ, গ্রন্থি কোষ কেন উঠছে জানো? পেশি আবরণী কোষগুলাই জনন কোষ হিসাবে মানে প্রকাশ ঘটায় পেশি আবরণী কোষগুলা। তো ওই কারণে তো হাই, হ্যাঁ, তো সবসময় জনন লাগে, সবসময় জনন কোষ থাকেও না, তবে যদি জনন কোষ তৈরি হয় সেটা পেশি আবরণী হ্যাঁ কোষ থেকে থাকে। ওটা তৈরি হয়। তো সবসময় জনন কোষ থাকে না, নিউরোসাইট কোষ সবসময় থাকে। গ্রন্থি, হ্যাঁ, গ্রন্থি কোষ কোনটা? পেশি আবরণী কোষই গ্রন্থি কোষ হিসেবে কাজ করে। পেশি আবরণী কোষ গ্রন্থি কোষ হিসেবে কাজ করে, মানে কি মুখে যে পেশি আবরণী কোষ আছে না, ওরাই গ্রন্থি কোষ হিসেবে কাজ করে, আলাদা করে ভাগ করেনি। মানে পেশি আবরণী কোষগুলো কখনো কখনো গ্রন্থি কোষ হিসেবে কাজ করে, মুখে থাকে, রস নিঃসরণ করে, তখন ওই খাবার গিলতে সুবিধা হয়। মানে পেশি আবরণী কোষই গ্রন্থি কোষ হিসেবে কাজ করে, এই বুঝছো? এই আর কি, তাছাড়া কিছু না। আচ্ছা, তো এটা কিভাবে আঁকবা? এটা আঁকা কিন্তু কঠিন না, খুব সোজা। এটা যদি তুমি একটা দাগ দিয়ে নাও, প্রথমে দাগ দিয়ে নিলাম, করো
দাগটা হালকা করে দিতে হবে। তারপরে এখানে একটু ফোঁটা দিলাম, এখানে একটু ফোঁটা দিলাম, এখানে ফোঁটা দিলাম, এখানে ফোঁটা দিলাম, ফোঁটা দিলাম, এখানে ফোঁটা দিলাম, ফোঁটা দিলাম, ফোঁটা দিলাম, ধরো ফোঁটা দিলাম। এখন কি করবা, যে এটা পেশিয়াবলী কোষগুলো প্রথমে ধরো আঁকছো, তাহলে পেশিয়াবলী কোষ আঁকলে প্রথমেই হলো তুমি যে কাজটা করবা সেটা হলো যে এরকম ভিতর দিক থেকে ভাঁজ দিয়ে এইভাবে করে আঁকলা, এটা হলো পেশিয়াবলী কোষ আঁকছো, এইভাবে পেশিয়াবলী কোষ আঁকছো। হ্যাঁ, এখন এইটা মুছে দিবা, দিয়ে এর মধ্যে এটা দিলাম। হ্যাঁ, এরপরে এখানে একটা সংবিধি কোষ আঁকছো তুমি, এটা হলো সংবিধি কোষ, এটা হলো সংবিধি কোষ আঁকলা, এই যে সংবিধি কোষ আঁকলা। হ্যাঁ, এখন এখানে আরেকটা পেশিয়াবলী কোষ আঁকছো, তাহলে এই যে আরেকটা পেশিয়াবলী কোষ এঁকে দিলাম, এই যে এখানে আবার এরকম দাগ দিলাম। তাহলে দুটো পেশিয়াবলী কোষের মাঝে একটা সংবিধি কোষ হলো, দুটো পেশিয়াবলী কোষের মাঝে একটা সংবিধি কোষ হলো। এখন আরেকটা পেশিয়াবলী কোষের মধ্যে যেটা আঁকবো সেটা হলো যে নিউরোসাইট কোষ আঁকবো, তাহলে এই যে নিউরোসাইট কোষ আঁকছো, এটা মনে করো নিউরোসাইট কোষ আঁকছো। এই হলো মনে করো নিউরোসাইট কোষ। তাহলে এটা নিউরোসাইট কোষ আঁকতো, নিউরোসাইট কোষে নিউক্লিয়াস থাকে, পেশিয়াবলী কোষ থাকে, এরকম থাকে, এটা নিউরোসাইট কোষ। এবং এর মাঝে তো আবার হচ্ছে ইয়ে থাকবে, মানে এটা তো নিউরোসাইট কোষ আঁকলে এখানে আবার ইয়ে থাকবে, মানে পেশিয়াবলী কোষ থাকবে। তাহলে এই যে আবার মনে করো এটা পেশিয়াবলী কোষ, এই যে পেশিয়াবলী কোষ। এখন এটা যেহেতু পেশিয়াবলী কোষ, তাহলে এইখানে আবার কি থাকবে, এইখানে আবার ইন্টারস্টিশিয়াল কোষ থাকবে। তাই এই ধরো ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, এটা হলো ইন্টারস্টিশিয়াল কোষ। দিয়ে আবার ইন্টারস্টিশিয়াল কোষ যেহেতু আঁকছো, তাহলে এইখানটাতে আবার হলো একটা কি দিবা, আবার পেশিয়াবলী কোষ দিবা, তাহলে এখানে আরেকটা পেশিয়াবলী কোষ। তাহলে এখন যেটা কাজ সেটা হলো এর উপর দিয়ে আরেকটা আবরণ দিতে হবে, এই আবরণ দিতে হবে। এই কয়টা আঁকলেই কিন্তু আসলে তোমার হলো প্রায় আঁকা কমপ্লিট হয়ে গেল, মানে এই তিনটা আঁকলে যথেষ্ট। হ্যাঁ, এখন দেখো এই জায়গাগুলোতে কি করবো আমরা, এখানে হচ্ছে মায়োনিক তন্তু আঁকবো, এই যে সুতার মতো যেটা, এটার নাম মায়োনিক তন্তু, এখানে কোষ গহ্বর দিব, এখানে কোষ গহ্বর দিব, এখানে কোষ গহ্বর দিব, এখানে মায়োনিক তন্তু আঁকবো, এখানে কোষ গহ্বর, এখানে মায়োনিক তন্তু আঁকবো, এখানেও তাই, এখানে কোষ গহ্বর দিব। আর এই জায়গাটাতে আমরা হচ্ছে কিছু মিউকাস দানা আঁকবো, এখানে কিছু মিউকাস দানা, এখানে কিছু মিউকাস দানা। বুঝতে পারলে কি আঁকা যাবে? তাহলে খুব কঠিন না, একটু কাটলেই হয়ে গেল। এখন নিচের দিকে যেহেতু এখানে মেসেলগুলো থাকে, এখানে হলো স্নায়ু কোষগুলো আঁকতে হবে, স্নায়ু কোষগুলো আঁকবা, এটা ইচ্ছা মতো আঁকবা, এটা স্নায়ু কোষ আঁকবা, স্নায়ু কোষ। আর তারপরে এখানে কিন্তু একটু ডট ডট দিতে হবে, কারণ এটা তো মেসোগ্লিয়ার তো একটু দেখাতে হবে, এখানে ডট ডট দিলাম, তাহলে হয়ে গেল তোমার এপিডার্মিসের কোষ। দেখো তো আবার আমি একটু বলি, এদিকে ছবির দিকে তাকাও, জোবাইটিস ছবির দিকে তাকাও, আঁকছো একটু ছবির দিকে তাকাও, এটা কি পেশিয়াবলী কোষ, এটাও কিন্তু পেশিয়াবলী কোষ, দুই পেশিয়াবলী কোষের মধ্যে সংমিলিত কোষ। ঠিক আছে, আবার এটা পেশিয়াবলী কোষ, এটা পেশিয়াবলী কোষ, দুই পেশিয়াবলী কোষের মাঝে নিউরোসাইট কোষ। আবার এটা পেশিয়াবলী কোষ, এটা পেশিয়াবলী কোষ, মেইন জিনিসটা আছে পেশিয়াবলী কোষ, ওদের থাকে থাকে হ্যাঁ বাকি 6টা কোষ থাকে। এটা হলো মূল কথা। মানে পরীক্ষা যদিও আঁকা আসে না, কিন্তু আঁকা যদি আসে তাহলে এইটুকু পর্যন্ত দিলে হবে, এই তিনটে দিয়ে দেখালে হবে। সংগতি কোষ দুইটা ছবি দেওয়া আছে, তুমি একটা ছবি দিবা তাহলে হবে। সংগতি দেখো দুইটা আছে, কিন্তু একটাতে চিহ্নিত করছে, একটাতে চিহ্নিত করে না, তুমি এইটুকু দেখাবা, গোটা দেখাতে হবে। বুঝা গেল কি? আচ্ছা, তাহলে পেশিয়াবলী কোষের এখানে যে বিষয়গুলো পরীক্ষায় আসে এমসিকিউর জন্য, যে এই কোষগুলো দেখতে নাশপুতি আকৃতি, 2 নম্বর লাইনে দেখো আছে যে প্রথম 2 লাইন এমসিকিউ, যে এরা নাশপুতি আকৃতির হয়ে থাকে। আরেকটা জিনিস দেখো যে এদের হলো যে পেশিলেজ বা পেশি প্রবর্ধক থাকে। আসলে পেশিলেজ কোনটা জানো, এখানে হলো যে এটা যে একটু প্রবর্ধিত হয়েছে, মানে একটু সামনের দিকে বের হয়ে আসছে, এটাও কিন্তু পেশিলেজ। আবার এইটা আবার বাইরের দিকে একটু প্রবর্ধিত হয়ে থাকে, বাইরের দিকে একটু বের হয়ে থাকে, বা এখানে দেখানো হয়নি,
বাইরের দিকে যে অতিরিক্ত বের হয়ে আছে, ওই অতিরিক্ত বের হয়ে থাকা অংশের নাম পেশিলেজ। যেমন এখানে ছবিতে দেখো পেশিলেজ চিহ্নিত করা আছে না? পেশি প্রবর্ধক বা পেশিলেজ অর্থাৎ হলো পেশি আবরণী কোষটা যখন প্রবর্ধিত হয়েছে, মানে বাইরের দিকে একটু বের হয়ে গেছে, তাহলে এর নাম হলো পেশিলেজ বা পেশি প্রবর্ধক। বুঝিনি? আচ্ছা, এরপরে বলছে যে পেশি